আয়ন থ্রি বলার সাথে সাথে দুম করে পুরো হলরুমের আলো জ্বলে উঠল। আর তোরা বিস্ময়ে জাস্ট হা হয়ে গেল। হলরুমের চারপাশটা যে এত সুন্দর করে সাজানো হতে পারে সেটা তার কল্পনারও বাইরে ছিল। প্রতিটা দেওয়ালে গুচ্ছ গুচ্ছ রঙিন বেলুন আর তাজা গোলাপের তোড়া ঝিলমিলে জরিয়ার আলোকসজ্জায় পুরো ঘরটা যেন একটা পরীর রাজ্যে পরিণত হয়েছে। প্রতিটি কোণায় আভিজাত্য আর ভালোবাসার ছোঁয়া, এক কথায় অসাধারণ। তোরা কয়েক মুহূর্তের জন্য নিজের নিঃশ্বাস নিতে ভুলে গেল। সে বুঝতে পারছে না এটা কি স্বপ্ন নাকি কোনো অলীক বাস্তব। সে কি সত্যি তার নিজের বাড়ির হল রুমে দাঁড়িয়ে আছে? তোরা কাঁপা কাঁপা চোখে আয়নের দিকে তাকালো। তার চোখে তখন হাজারো প্রশ্ন আর বিস্ময়। আয়ান তোরার চোখের ইশারা আর মনের অবস্থা বুঝতে পেরে একটা বাঁকা হাসি দিল। সে পকেট থেকে হাত দিয়ে ক্যাজুয়াল ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, কী রে, খুব স্বপ্ন মনে হচ্ছে তোর? ভাবছিস এই সাজসজ্জাগুলো আকাশ থেকে ডানা মেলে উড়ে এসেছে? তিথি পাশ থেকে মুচকি হেসে তোরার কাঁধে হাত রাখলো। তোরা এখনো ঘরের মধ্যে আছে। সে বিড়বিড় করে বলল, এসব এসব কখন হলো ভাইয়া? আর কেন? আয়ান এবার ঘড়ির দিকে তাকিয়ে বলল, কেন উত্তর তো আমি দেব না, যার দেওয়ার কথা সেই দিবে। তোরা আপাতত এটা জেনে রাখ, বেমানে কিন্তু কোনো ব্যাক গিয়ার হয় না। আয়ান কথাটা বলার সাথে সাথে হঠাৎ চারদিকে নিস্তব্ধতা ভেঙে কারো ধীর লয়ে হাততালি দেওয়ার শব্দ শোনা গেল। সেই তালের সাথে তাল মিলিয়ে একটা গভীর এবং অসম্ভব পুরুষালী মায়াবী কণ্ঠস্বর হলরুমের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হয়ে উঠল, যার জন্য আমার পুরো পৃথিবীতে আজ স্থির হয়ে আছে। তার বিশেষ দিনটা কি এমনি এমনি চলে যেতে দেওয়া যায়? বউ, তুমি বড্ড অভিমানী, বোঝো না মনের ভাষা। স্বামীর বুকে জমে থাকা নীরব কষ্টের আশা পাষাণ হয়েছিলাম জানি, কলটা ধরি নাই ঠিক, কিন্তু সব নীরবতা ছিল এই দিনটারই দিক। চেয়েছিলাম তোমার চমকে দিতে, হাসাতে একটু বেশি, ভুলে নিজেকেই বানালাম আমি অপরাধী বেশি। তবু ক্ষমা চাইতে কখনো আমার হয়নি দেরি। মাথা নিচু করে দাঁড়াই আজ তোমার দরজায়। আমার অর্ধাঙ্গিনী তুমি, জীবনে প্রতিটা গান, হৃদয়, প্রাণ আর অস্তিত্ব দিয়ে বলি শুভ জন্মদিন জান। তোরা পরিচিত এত কাছে কণ্ঠটা শুনে ধীরে ধীরে সামনে তাকাতেই তার স্পন্দন কেঁপে ওঠে। চোখ তুলে তাকাতেই দেখে সামনে দাঁড়িয়ে আছে রৌদ্র, হাতে ইয়া বড় একটা লাল বেলুন। বেলুনটার গায়ে সাদা অক্ষরে লেখা, সরি মাই লাভ, আই অ্যাম লেট বিকজ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ ডে। রৌদ্রের কথাই তোরা অবাক হওয়ার চরম পর্যায়ে চলে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে বাড়ির অন্ধকার কোণে লুকিয়ে থাকা সবাই, আনোয়ার খান, আশিক খান, আরিফুল খান, রৌশনী খান, তনুজা খান, হিমি খান, সে আবার নেহাল একে একে বেরিয়ে এলেন। তারা সবাই সমস্বরে হাততালি দিতে দিতে গেয়ে উঠলেন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সবার কণ্ঠে সেই সুর আর হাততালির মাঝেই হঠাৎ ধুম করে চারপাশ থেকে বৃষ্টির মতো টকটকে লাল গোলাপের পাপড়ি ঝরতে লাগলো তোরার ওপর। তোরা বিস্ময়ে ওপরের দিকে তাকিয়ে দেখলো রেলিংয়ের পাশ থেকে আরশি আর আরফা দুহাত ভরে গোলাপের পাপড়ি নিচে ফেলছে আর চিৎকার করে বলছে, হ্যাপি বার্থডে তোরা, হ্যাপি বার্থডে। তোরা যেন কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। আজ যে তার জন্মদিন সে কথা তার নিজেরই মনে ছিল না, অথচ তার অজান্তেই তাকে ঘিরে এত বড় একটা আয়োজন হয়ে গেল। ঠিক সেই সময় তিথি দ্রুত হাতে বিশাল বড় একটা কেক এনে তোরার সামনে সাজানো টেবিলটার উপর রাখলো। কেকের ওপর জ্বলজ্বল করছে 22টা মোমবাতি। রৌদ্র এবার খুব ধীরে ধীরে তোরার পাশে এসে দাঁড়ালো। সে আলতো করে তোরার হাতটা ধরে সেখানে রূপালি রঙের একটা ছুরি ধরিয়ে দিল। তারপর তোরার কানের কাছে মুখ নামিয়ে খুব নিচু আর দুষ্টুমি ভরা গলায় বলল, কি মিসেস আবরাহান খান, রৌদ্র দেখা কি শেষ হলো? দয়া করে এইবার কেকটা কাটুন, অনেক দেরি হয়ে যাচ্ছে, না হলে কিন্তু কেক কাটার আর সময় থাকবে না, আমাদের আরও অনেক কিছু করার বাকি আছে। তোরা রৌদ্রের কথায় একদম হতভম্ব হয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি
আপনি কখন এলেন? রৌদ্র ঠোঁটের কোণে দুষ্টুমি ভরা হাসি ঝুলিয়ে বেশ ভাব নিয়ে বলল, আরে ওই যে বললাম না বিমানটা মাঝ আকাশে উল্টো গিয়ার দেব, তো যেই না গিয়ারে হাত দিয়েছি অমনি মনে হলো এতটা পাষাণ হওয়া কি ঠিক হবে? তার চেয়ে বরং বিমান থেকে একটা লাফ দিয়ে সরাসরি তোমার ড্রয়িং রুমে ল্যান্ড করি। তাই আর গিয়ার দেওয়া লাগলো না, একদম প্যারাশুট ছাড়াই তোমার সামনে এসে হাজির হয়েছি। রৌদ্রের এমন আজগবি আর ফানি কথা শুনে বাড়ির সবাই হো হো করে হেসে উঠল। ঠিক তখনই তিথি তোরার একদম কাছে এসে ফিসফিস করে অথচ বেশ রসিয়ে বলল, ওরে আমার বুদ্ধিমতী আপুরে, তুমি হয়তো একটা জিনিস মোটেও লক্ষ্য করনি যে বিমান কখনো মাঝ আকাশে ট্রাকের মতো উল্টো ঘোরানো যায় না, আর বিমানে তো নেটওয়ার্কও পায় না। তাহলে রৌদ্রভাই কথা বলল কিভাবে? সব থেকে বড় কথা, রৌদ্রভাই যখন বলল তোরাকে ছাদে থেকে ঘাট ধরে নিচে নামিয়ে দিয়ে আয়, তখন তোমার বুদ্ধি কি সব হাঁটুতে চলে গিয়েছিল? তুমি যে এই কনকনে ঠান্ডায় ছাদে দাঁড়িয়ে আছো সেটা নিচে না থাকলে রৌদ্রভাই জানলো কিভাবে? সিম্পল ক্যালকুলেশন আপু, A+B এর সূত্রের মতো সহজ যে। রৌদ্রভাই আসলে অনেক আগেই বাড়িতে এসে লুকিয়েছিল। তিথির এই লজিক শুনে তোরা এবার নিজের বোকামি বুঝতে পেরে জিভ কাটল। আসলে পরিস্থিতিটা এতটাই অসহনীয় ছিল যে তখন রৌদ্রের প্রতিটি কথা সরাসরি বুকে গিয়ে বিঁধলেও তার মগজ খাটানোর মতো অবস্থায় ছিল না। তোরার সেই বিমূঢ় অবস্থা দেখে রৌদ্র এবার একটু সিরিয়াস হয়ে নরম গলায় বলল, তোরা এবার কেকটা কাটো। তোরা আর কথা বাড়ালো না, সে ঝুঁকে পড়ে ফু দিয়ে মোমবাতিগুলো নিভাতে শুরু করলো। আর সাথে সাথে হল রুমের সবাই হাততালি দিয়ে সম্মস্বরে গেয়ে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোরা ছুরিটা দিয়ে কেক কেটে প্রথমে এক টুকরো কেক তুলে আনোয়ার খানকে খাওয়ালেন। তারপর একে একে আশিক খান, আরিফুল খান, রোশনী খান, তনুজা খান আর হিমি খানকে কেক খাইয়ে দিল। সবশেষে যখন রৌদ্রের মুখে কেক তুলে দিতে গেল, রৌদ্র দুষ্টুমি করে কেক খাওয়ার ছলে তোরার আঙ্গুলে আলতো করে একটা কামড় বসিয়ে দিল। তোরা ব্যথায় সামান্য কুঁকড়ে উঠলেও মুখে কোনো শব্দ করলো না, বরং লাজুক হাসিতে রৌদ্রের দিকে তাকালো। তোরা বাড়ির ছোট বড় সবাইকে এক এক করে কেক খাইয়ে দিল এবং সবাইও পরম মমতায় তোরাকে কেক খাইয়ে দিল। বড়রা তার মাথায় হাত রেখে অনেক দোয়া করলেন। সারা ঘরে তখন এক আনন্দের উৎসব বয়ে যাচ্ছে। তোরা তার চোখের কোণে জমে থাকা জল মুছে ভাবল, আজকের এই দিনটা হয়তো তার জীবনের সবচেয়ে সুন্দর আর স্মরণীয় একটা রাত হয়ে থাকবে। বড়রা সারাদিনের ধকল আর উত্তেজনায় ক্লান্ত হয়ে পড়ায় ধীরে ধীরে যে যার রুমে চলে গেলেন। এখন হল রুমে শুধু রৌদ্র, তোরা, আয়ান, তিথি, শিহাব, আরশি, নেহাল আর আরফা আছে। পুরো ঘরে একটা স্নিগ্ধ শান্ত ভাব নেমে এসেছে। আয়ান এবার তিথির দিকে একবার তাকিয়ে তারপর তোরার দিকে ঘুরে বসলো। বেশ গম্ভীর গলায় বলল, তোরা, রৌদ্র ভাইয়ের ভালোবাসা দেখে আমি নিজেও অবাক হয়েছি। কেন জানিস? তোরা জিজ্ঞাসু দৃষ্টিতে নাসূচক মাথা নাড়ল। আয়ান একটু দম নিয়ে বলতে লাগলো, আসলে রৌদ্র তোর কলগুলো ইচ্ছে করেই ধরেনি, কারণ যখনই তোর সাথে কথা হতো ভাইয়ার মনে হতো সব কাজ ফেলে ওই মুহূর্তেই দেশে ছুটে চলে আসে। তোর সাথে ফোনে কথা বলে ভাইয়া শান্তি পেত না, বরং তার কষ্ট আরও কয়েক গুণ বেড়ে যেত। তাই ভাইয়া ইচ্ছে করেই তোর থেকে নিজেকে আড়ালে রেখেছিল। কিন্তু জানিস, ভাইয়া আমাকে প্রতি সেকেন্ডে কল দিয়ে খবর নিত তুই কি করছিস, ঠিকমতো খেয়েছিস কি না, এমনকি তোর শরীরের অবস্থা সব কিছু ভাইয়া আমার কাছ থেকে একদম নিখুঁত হিসাবের মতো বুঝে নিত। আয়ানের কথাগুলো শুনে তোরা অপলক চোখে রৌদ্রের দিকে তাকালো। রৌদ্র তখন অন্যদিকে তাকিয়ে আছে। আয়ান আবার বলতে শুরু করলো, আমি নিজে দেখেছি ফোনে যখন ভাইয়া তোর কথা জিজ্ঞেস করতো, ভাইয়ার স্বরটা কেমন কাঁপতো, মনে হতো তোর নামটা উচ্চারণ করতেও মানুষটার প্রচণ্ড কষ্ট হচ্ছে। ঠিক কতটা ভালোবাসলে মানুষ এভাবে দূরে থেকে নিজের ভেতর গুমড়ে মুড়ে আর একা হয়ে থাকে, সেটা রৌদ্র ভাইয়াকে না দেখলে আমি বুঝতাম না। আয়নের এই স্বীকারোক্তি শুনে
তোরার বুকের ভেতরটা হু হু করে উঠল। সে বুঝতে পারল যে মানুষটাকে সে এতক্ষণ পাষাণ ভেবে মনে মনে গালি দিচ্ছিল, সেই মানুষটা আসলে তার চেয়েও অনেক বেশি কষ্টে ছিল। রৌদ্রে সেই কঠিন খোলসের নিচে যে এতটা গভীর আকুলতা লুকিয়েছিল তা যেন আজ আয়নের কথাই নতুন করে প্রাণ পেল। আয়ন আবারও বলতে লাগলো, শুধু তাই না, এই যে আজকের এত আয়োজন তার সব কিছু ভাইয়া নিজে দাঁড়িয়ে থেকে করিয়েছে। বাড়ির কেউ জানতো না তোর জন্মদিনের কথা। কাল সারা রাত জেগে রৌদ্র ভাই লোক দিয়ে এই সব কিছু সাজিয়েছে, আর বাড়ির সবাইকে আজ সকালে জানিয়েছে তোর জন্মদিনের কথা। তুই তো অভিমানের রুম থেকে বের হতি না। ভাইয়া ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছে, এমনকি আজ তুই যাতে রুম থেকে একদমই বের না হোস তাই আম্মুকে দিয়ে তোর খাবার রুমে পাঠিয়েছে যাতে সারপ্রাইজটা নষ্ট না হয়। আয়নের কথাগুলো শেষ হওয়ার আগেই তোরা চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে শুরু করলো। যার ওপর এতদিন ধরে পাহাড় সমান অভিমান আর রাগ পুষে রেখেছিল, সেই মানুষটাই তাকে খুশি করার জন্য এতটা বেকুল ছিল। তোরা আর নিজেকে সামলাতে পারল না। সব দ্বিধা জেরে ফেলে সে দৌড়ে গিয়ে রৌদ্রকে সবার সামনে শক্ত করে জড়িয়ে ধরল। রৌদ্র এতদিন পর তোরার এমন নিবিড় আলিঙ্গন পেয়ে চারপাশে সব কিছু ভুলে গেল। সেও পরম আবেশে তোরাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। সবাই ওদের এই ভালোবাসার দৃশ্য দেখে একটু লজ্জা পেল। ইস্তুস্ফূর্তভাবে হাততালি দিতে লাগলো। পুরো হলরুম যেন এই দম্পতির ভালোবাসার সাক্ষী হয়ে রইল। ঠিক সেই মুহূর্তে শিহাব আরশির একদম কানে কানে ফিসফিস করে বলল, দেখছো কি ভালোবাসা, শরম লজ্জা বলে একদম ঝেড়ে ফেলে দিয়ে জামাইকে সবার সামনে জড়িয়ে ধরেছে। তুমিও তো মাঝে মাঝে এমন লজ্জা ভয় ভুলে আমাকে জড়িয়ে ধরতে পারো। আমরাও তাহলে অন্যদের হাততালি দেওয়ার একটা সুযোগ করে দিতাম। শিহাবের কথায় আরশি লজ্জায় লাল হয়ে কনুই দিয়ে শিহাবের পেটে একটা গুঁতো মেরে ফিসফিস করে বলল, অসভ্য একটা, একদম চুপ থাকেন তো। অসভ্য শুনে শিহাব দমে যাওয়ার পাত্র নয়। সে উল্টো দাঁত বের করে হাসলে এবং আরশিকে একটা কড়া চোখ টিপ দিল। আরশি আবার লজ্জায় একদম কুঁকড়ে গিয়ে শিহাবকে একটা ধাক্কা মেরে দুহাত দূরে গিয়ে দাঁড়ালো। তার গাল দুটো তখনও টমেটোর মতো লাল হয়ে আছে। রৌদ্র আর তোরার তখনও পৃথিবীর সব মায়া ত্যাগ করে আষ্টেপৃষ্টে একে অপরকে জড়িয়ে ধরে আছে। তাদের এই মগ্নতা দেখে নেহাল আর স্থির থাকতে পারল না। সে নাটুকে ভঙ্গিতে এগিয়ে এসে বাম হাতটা কোমরের পেছনে ঠেকিয়ে আর ডান হাতটা ভাঁজ করে কাম্পলিং মাইকের মতো মুখের সামনে ধরল। তারপর পোড়ার কোনো খিটখিটে মুরব্বির মতো গলা খাঁকড়ি দিয়ে উচ্চস্বরে বলল, আই যে শোনেন ভাই, ওই ভাবি ডিরেক্টর কি অলরেডি কাট বলে দিয়েছে। আপনাদের এই রোমান্টিক শুটিং কি আজকের মতোই চলবে নাকি সুদূর আমেরিকা থেকে কি শুধু এই এক সিন দেখানোর জন্যই আমাদের রাত জাগালেন? দয়া করে এই সিনটা স্টপ করে এবার নেক্সট সিনের শুটিং শুরু করলে আমরা অভুক্ত পাবলিকরা বেশ খুশি হতাম। আর কতক্ষণ এভাবে স্ট্যাচু হয়ে থাকবেন? নেহালের এমন পাকনা মুরব্বি মার্কা কথা আর ভঙ্গি দেখে উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। তোরা এবার যেন ঘর থেকে বাস্তবে ফিরল। সবার সামনে এভাবে রৌদ্রকে জড়িয়ে ধরে আছে ভেবে তার কান মুখ ঝাঁঝা করতে লাগলো। সে তড়িঘড়ি করে রৌদ্রের বুক থেকে সিটকে সরে এসে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালো এবং লজ্জায় ওড়নার খুঁট আঙ্গুলে পেঁচাতে লাগলো। নেহালের কথা শুনে শিহাব কেন পিছিয়ে থাকবে? সেও এবার কোমর দুলিয়ে এগিয়ে এলো। নেহালকে একটা বেশ জোরে সরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে। তারপর একদম গ্রামের মাতব্বরদের মতো লুঙ্গি সামলানোর ভঙ্গি করে, যদিও সে প্যান্ট পরা ছিল, খাঁটি আঞ্চলিক ভাষায় খেকিয়ে উঠে বলল, আরে সর সর দেই তুই, তোগো মতো কিছু পাবলিক দেশে আছে বলাই তো আজকাল ফ্রিতে ভালো নাটক সিনেমা দেখা যায় না। কত সুন্দর টিকিট ছাড়া পপকর্ন ছাড়া পাশে নিজের বউডারে নিয়া খাড়াইয়া আয়েস কইরা সিনেমা দেখাইতাছিলাম। শালা তুই আইসা সবটি
লন্ডভন্ড কইরা দিলি। তুই একটা আস্ত ঝামেলা রে ভাই, আস্ত একখান ভেজাল। শিয়াবের এই সদ্য আর আঞ্চলিক ভাষায় জগা খিচুড়ি আর অদ্ভুত ভঙ্গি দেখে হাসতে হাসতে সবার পেটে খিল ধরার দশা। আর সে তো হাসতে হাসতে সোফায় বসে পড়ল। শিয়াব আবার রৌদ্র আর তোরার দিকে ফিরে দাঁত বের করে বলল, ওরে ভাইজান রৌদ্র, তুমি কিছু মনে করো না, এই পাগলাটার লাইগা সিনটা নষ্ট হইল। তোমরা আবার শুরুর থিকা শুরু করো দেহি, আমি একেরে মনোযোগ দিয়া দেখতাছি। নেহাল রে আমি ঘাড় ধইরা বাইর কইরা দিতাছি, খাড়াও। শিয়াবার নেহালের এই পাল্টাপাল্টি যুক্তি আর অদ্ভুত সব অঙ্গভক্তি দেখে হল রুমে হাসি রোল পড়ে গেল। নেহাল এবার শিয়াবের দিকে এক পা এগিয়ে গিয়ে লুঙ্গি গোজার মতো করে প্যান্টের কোমর টেনে ধরল। তারপর একদম খাঁটি পুরা ঢাকার বাসায় দাঁত মুখ খিচিয়ে বলল, আইলো রে, আইসে আমার বড় সিনেমার দর্শক। ওরে আমার ভিউয়ার রে, টিকটিক ছাড়া সিনেমা দেখতে মন চাই, পয়সা খরচ করতে কলিজা লাগে বুঝি। ফাও পাইলে তো তুই শোনশানে গিয়াও বিরিয়ানি খুঁজবি। শোন বল্টু, এইখানে সিনেমা দেখার হল না, এইটা ঘর। তুই সিনেমা দেখতে চাইলে মোবাইলে ইউটিউব দেখ, এইখানে ডিস্টার্ব করবি না কইলাম। শিয়াব এবার নিজের গলা চাদরটা কাম্পিলিং কাঁধে ঠিক করে নিয়ে নোয়াখালীর টানে চিৎকার করে উঠল, ওই মাইয়া, কারে কি কও? আর বাড়ির সামনে আইলে তোরে কুত্তা দি কামড়াও তাম। সিনেমা দেখা কি তোর বাপের আর সম্পত্তি নি? রৌদ্র ভাই হইল আর কলিজার টুকরা। হিতিন নাটক করলে আই দেখতাম ন তো কে দেখব? তুই তো আইসস ওই হেয়ার লাইগা, ওই যে কি কয় রে, লাইগা ফ্রি কেক খাইতে। কেক চোর কোথাকার। নেহাল এবার আকাশ থেকে পড়ার ভঙ্গি করে কপালে হাত দিয়ে বলল, কি আমি কেক চোর? আমি কি তোর মতো পকেটে কইরা বিরিয়ানি প্যাকেট নিয়ে যাই? গতবার তো দেখছিলাম বিয়েবাড়িতে কেমনে তুই মিষ্টির বাটি পকেটে ঢুকাইলি। আব্রাহাম ভাই, আপনি দেখেন আজকে আপনার কেক যদি হারাই, তাইলে এই শিয়াবের রে আগে চেক করবেন, ওর পকেট থেকে নির্ঘাত কেক বাইর হইব। শিয়াব এবার তেড়ে গিয়ে নেহালের কলার ধরে ভঙ্গি করে বলল, ওই মাইয়া, কথা সাবধানে কও, আর পকেট তো অনেক দূরে। তোর মুখে তো এখনও কেকের ক্রিম লাইগা আছে, তুই তো কেক কাটার আগে আধা খান খাইয়া ফেলছ শালা বক্কুর কোনহানকার। নেহাল আর শিয়াবের এই কাণ্ড আর কথা শুনে হাসতে হাসতে সবার অবস্থা দরফা রফা। তোরা হাসতে হাসতে প্রায় কেঁদেই দিবে এমন অবস্থা। পেট খিল ধরে গিয়েছে তার, হাসি হাসির চোটে সোফায় গড়াগড়ি খাচ্ছে। আর তিথি হাসতে হাসতে কোনো মতে সিঁড়ির রেলিং ধরে নিজেকে সামলে রাখার আপ্রাণ চেষ্টা করছে। সবচেয়ে করুণ দশা আরফার। সে হাসতে হাসতে বেচারি জ্ঞান হারানোর মতো অবস্থা করে মেঝেতে শুয়ে পড়েছে। রৌদ্র কোনো মতে নিজের হাসি থামিয়ে নেহাল আর শিয়াবের উদ্দেশ্যে বলল, হয়েছে হয়েছে, এখন থামো তোমরা, তোমরা পারছো, জিতেছো। সো আমি তোমাদের সবাইকে গেন্ড ট্রিট দিব। রৌদ্র মুখে ট্রিটের কথা শুনে নেহাল আর শিয়াব যেন বিশ্বজয় করে ফেলেছে। এতক্ষণ ঝগড়া বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে গলাগালি করে একদম লুঙ্গি ড্যান্সের ভঙ্গিতে নাচতে শুরু করলো। তারা কোমর দুলিয়ে বলতে লাগলো, শেষমেশ জিতেছি আমগো রৌদ্র ভাইজান, মেলা খাউন খাইয়াইব, আইজগা বড়ি বোঝ হইব রে। তোরা তো অবাক, জিতেছো মানে? সে কিছুই বুঝতে পারল না। তখন আয়ান হাসতে হাসতে হাঁপাতে হাঁপাতে এগিয়ে এলো। সে নিজের শ্বাস ঠিক করে বলল, আরে এটা একটা পুরো নাটক ছিল রে তোরা। আসলে তোর জন্মদিনের গিফট হিসেবে আমরা রৌদ্র ভাইয়ের কাছে বড় একটা ট্রিট চেয়েছিলাম। ভাইয়া শর্ত দিয়েছে তোর এই মনমরা ভাব কাটাতে হবে। ভাইয়া বলেছিল জন্মদিনের মতো এমন সুন্দর দিনে মন খুলে হাসা ভালো, তাই তোকে যদি আমরা প্রাণ খুলে হাসাতে পারি তবেই ভাইয়া আমাদের সবাইকে ট্রিট দিবে। আর সেই ট্রিট পেতেই নেহাল আর শিহাব এই দুর্দান্ত ক্যাটওয়ার্ক আর ঝগড়ার
পারফরম্যান্সটা করলো। তোরা আরেক দফা অবাক হলো আয়ানের কথা শুনে। সাথে সাথে তোরা রৌদ্রের দিকে তাকালো। এই মানুষটা এত কিছু করে ফেলেছে তার জন্য, শুধুমাত্র তার ঠোঁটে একটু হাসি ফোটানোর জন্য এই বিশাল আয়োজন। তোরার ভাবনার মাঝে আরফা হাসতে হাসতে হাঁপাতে হাঁপাতে বলল, অনেক হয়েছে। আমার জামাই আর এই শিহাব ভাইয়ার অভিনয় দেখে আমি প্রায় টিকিট ছাড়া ও গান্ডা চলে যাচ্ছিলাম। বাবারে, এদের যে এত ট্যালেন্ট তা তো আগে বুঝি নাই। আর সে কোনো রকম সোফা থেকে উঠে নেহাল আর শিহাবের উদ্দেশ্যে বলল, আপনারা দুজন কখন এত অভিনয় শিখলেন? বিশেষ করে এই লুঙ্গি স্টাইলটা। নেহাল জোরে একটা দীর্ঘশ্বাস নিয়ে সোফায় ধপাস করে বসে পড়ল। কপালে জমে থাকা ঘামটা হাত দিয়ে মুছতে মুছতে বলল, আর বইল না বেয়ে বোন, আজকে পুরো দিন লাগছে এই ফানি ডায়লগগুলা মুখস্থ করতে, স্টাইলগুলো শিখতে। রৌদ্র ভাই যে করাক মাস্টার, এই ডায়লগ ভুল হইলে বলবে ট্রিট ক্যান্সেল। পেটের দায়ে আর রৌদ্র ভাইয়ের ভয়ে আজ আমি বিশ্বসেরা অভিনেতা হইয়া গেলাম। তিথি তখন আয়নের পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, আমি জানতাম না ভাইয়া ট্রিট খাওয়ার জন্য আপনারা এতটা পাগল হতে পারেন। আপনারা তো দেখি পুরাই প্রফেশনাল অ্যাক্টর হয়ে গেছেন। শিহাব সবাইকে থামিয়ে দিয়ে গম্ভীর মুখে বলল, অনেক তো হয়েছে, এখন আসল কাজ হইল আমাদের তোরা ভাবিরে গিফট দেওয়া। তো ভাবির জন্য ভালোবেসে আমি একটা স্পেশাল গিফট আনছি। যদি কারো আপত্তি না থাকে তাহলে আমি গিফটটা তোরা ভাবিরে দিতাম। আর সে বুকে হাত ভাঁজ করে শিহাবের দিকে একটু বাঁকা চোখে তাকিয়ে বলল, গিফট দেবেন? তাতে আবার এমন করে বলতে হয়? দিয়ে দিলেই তো হয়, এত ভূমিকা করার কি আছে? শিহাব সোফায় কোণায় রাখা সুন্দর করে মোড়ানো গিফট বক্সটা বেশ কায়দা করে হাতে নিয়ে বলল, আরে গিফট অনেক স্পেশাল, একদম কল্পনার বাইরে। আমার মনে হয় না আমার মতো এর দয়ালু মানুষ জীবনে কাউকে এমন গিফট করেছে। এইটা দেওয়ার পর তোরা ভাবি খুশিতে আত্মহারা হইয়া যাবে। কথাটা বলে শিহাব বক্সটা বেশ একটা নাটকীয় ভঙ্গিতে করে তোরার সামনে ধরে বলল, তো মিসেস তোরা ভাবি, প্লিজ আপনি গিফট গ্রহণ করে আমাকে শনাক্ত করেন। আর হ্যাঁ, গিফটটা কিন্তু এখনই খুলতে হবে। আমি চাই পুরা পাবলিক দেখুক শিহাব কতটা বুদ্ধিমতী আর দয়ালু। নেহাল এক পাশ থেকে ফোঁস করে একটা হাসি দিয়ে বলল, ওই শিহাব, তোর বুদ্ধির দৌড় তো আমার জানা আছে। আবার কোনো আজগবি জিনিস ভাবিরে দিস নাই তো? নেহালের মুখে শিহাব ডাক শুনে শিহাব নিজের কান চুলকানোর ভঙ্গিত করে নেহালের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, কি বললি নেহাল কাল্লু? আবার কাও? এই নাম তোরে কোন মঞ্জু দিয়েছে? তোর গায়ের যা রং, তোরে তো রাইতের বেলা সাদা গেঞ্জি ছাড়া খুঁজেই পাওয়া যাবে না। নেহাল এবার অপমানে সোফা থেকে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে গেল। নিজের দুহাত প্রসারিত করে একদম কুৎসিত গিরের মতো ভঙ্গি করে বলল, কি আমি নেহাল কাল্লু? আমারও তোর কোন দিক দিয়া কাল্লু মনে হয় রে? চোখের জ্যোতি কি বেশি হইয়া গেছে, নাকি গাজর খাইতে খাইতে তুই এখন অন্ধ হইয়া গেছিস? আমার এই গায়ের রং হইল একদম পিওর চকলেট, আর তুই তো হইলি পুইরা যাওয়ার মসমসে বেগুন ভাজা। শিহাব নেহালের কথাই পাত্তা না দিয়ে তোরার দিকে বক্সটা এগিয়ে দিল। তোরা বেশ অবাক আর কৌতূহল নিয়ে বক্সটা হাতে নিল। সবাই একদম নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। দেখি শিহাব এমন কি ঐতিহাসিক জিনিস আনলো যা সে এত ঘটা করে দিচ্ছে। তোরা রৌদ্রের দিকে একবার তাকিয়ে মুচকি হাসলো। তারপর আস্তে আস্তে গিফট বক্সের র্যাপিং পেপারটা খুলতে শুরু করলো। বক্সটা খুলতে তোরা ভেতরে যা দেখলো তাতে তার চোখ তো ছানা বড়া। সে বক্সের ভেতর থেকে জিনিসটা বের করতেই পুরো ঘরে এক সেকেন্ডের নীরবতার পর হাসির মোড়ক লাগলো। আসার আগে কাঁপতে কাঁপতে শিহাবের দিকে তাকালো। গল্প নির্লজ্জ ভালোবাসা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।